নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে, আগামীকাল থেকে আবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট স্বাভাবিকভাবে ওপেন হয়ে যাচ্ছে। তো সামনের সপ্তাহে এমন কোন কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে যার কারণে শেয়ার মার্কেটে বড় মুভ আসতে পারে, মানে মার্কেট ওপর দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে, সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে, মানে বাজার কি 5 দিন চলবে নাকি তার কম চলবে। তো তার জন্য এই যে হলিডে ক্যালেন্ডার সেটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু একটা ছুটি রয়েছে, এই নভেম্বরের 5 তারিখ, এই বুধবারে কিন্তু মার্কেট বন্ধ থাকবে। তো এই গুরু নানকের জন্মদিন হিসাবে এই মার্কেটে এই নভেম্বর 5 তারিখে ছুটি দেওয়া হয়েছে, মানে এই সপ্তাহে বাজার শুধুমাত্র 4 দিন কিন্তু খোলা থাকছে। এরপরে চলুন দেখে নিই বাজারের পরিস্থিতি কেমন চলছিল। তো যদি দেখেন এই নিফটি, এটা 0.65% ডাউনফল দেখা গেছে। যদি দেখেন এই যে ডাউনফল, সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা 26,000 এই লেভেলটার উপরে উঠেও গিয়েছিলাম এবং একদিন ক্লোজিংও দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই নিফটি ফিফটিতে বড় সেলিং এসেছে এবং নিফটি ফিফটি এই 26,000-এর নিচে নেমে এসেছে। তো মোটামুটি বাজারে এখন বুলেদের থেকে বিআরআই একটু শক্তিশালী হয়েছে। আর এই নিফটি ফিফটির টেকনিক্যাল কি বলছে, তো পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 25,795, প্রথম রেজিস্ট্যান্স থাকছে 25,880, সেকেন্ড রেজিস্ট্যান্স 26,038 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স থাকছে 26,122। প্রথম সাপোর্ট থাকবে 25,637, সেকেন্ড সাপোর্ট 25,553 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 25,395। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, এই বিএসসি সেন্সেক্সও গত সপ্তাহে 0.68% পড়েছে। তো নিফটির থেকে এই সেন্সেক্সের পতন কিন্তু একটু বেশি দেখা গেছে। তো এই সেন্সেক্সের টেকনিক্যাল কি বলছে, পিভট পয়েন্ট 84,185, প্রথম রেজিস্ট্যান্স 84,465, সেকেন্ড রেজিস্ট্যান্স 84,992 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স থাকছে 85,272। প্রথম সাপোর্ট 83,658, সেকেন্ড সাপোর্ট থাকছে 83,378 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 82,851। এরপরে নিফটি ব্যাংক, তো নিফটি ব্যাংক গত সপ্তাহে 0.36% পড়ে বন্ধ হয়েছে। তো পিএসইউ যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্রবার দিন এই পিএসইউ ব্যাংকগুলোতে একটা ভালো তেজিও দেখা গিয়েছিল। তো এই নিফটি ব্যাংকের যদি টেকনিক্যাল দেখি, পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 57,896, প্রথম রেজিস্ট্যান্স 58,135, সেকেন্ড রেজিস্ট্যান্স 58,494 এবং 3 নম্বর রেজিস্ট্যান্স থাকছে 58,733। প্রথম সাপোর্ট 57,537 থাকছে, সেকেন্ড সাপোর্ট থাকছে 57,298 এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 56,939। আর এরপরে শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকান মার্কেট ওপেন হয়েছিল। তো যদি দেখেন আমেরিকান মার্কেটেও সেরকম বড় কোনো তেজি দেখা যায়নি। এই ডাউ জোন্স এটা মাত্র 40 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটা বেড়েছে 0.61%। তো এই আমেরিকান মার্কেটে কিছু বড় বড় আইটি টাইপের কোম্পানি ভালো পারফর্ম করছে, যেগুলোই নাসডাকের মধ্যে রয়েছে, সেই কারণেই নাসডাক কম্পোজাইট বাড়ছে। এরপরে যদি কথা বলি, এই সপ্তাহেও অনেক হেভিওয়েট কোম্পানি তাদের কোয়ার্টার টু এর রেজাল্ট পেশ করবে। তো এই রেজাল্ট গুলো থেকে বোঝা যাবে কোম্পানি কিরকম পারফর্ম করেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো কিন্তু সামনে রাখবে। তো বড় বড় অনেক কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এয়ারটেল রয়েছে, এলআইসি, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মাহিন্দ্রা, তারপরে সান ফার্মা রয়েছে, টাইটান, তারপরে আদানি এন্টারপ্রাইজেস রয়েছে, আদানি পোর্টস, ইন্টারগ্লোব এভিয়েশন, মাহিন্দ্রা, পেটিএম রয়েছে, ব্রিটানিয়া, লুপিন, বাজাজ অটো, হিন্ডালকো ইন্ডাস্ট্রি, এরকম অনেক বড় বড় কোম্পানি রয়েছে। তো যদি ডেট হিসাবে দেখেন, এইখানে দেখুন এই সোমবার দিনে মানে আগামীকাল রেজাল্ট পেশ করছে এই ভারতী এয়ারটেল, তার সঙ্গে সঙ্গে অম্বুজা সিমেন্ট, তারপরে টাটা কনজিউমার প্রোডাক্ট রয়েছে, টাইটান রয়েছে, পাওয়ার গ্রিড কর্পোরেশন, এইগুলো রয়েছে। নভেম্বরের 4 তারিখে কোনগুলো রয়েছে, এই এসবিআই, তারপরে এই আদানি গ্রুপের মধ্যে আদানি এন্টারপ্রাইজেস এন্ড আদানি পোর্টস রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, ইন্ডিগো রয়েছে। তারপরে এই 5 তারিখে বড় নাম রয়েছে এই সান ফার্মা, অরবিন্দ ফার্মা, তার সঙ্গে সঙ্গে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ রয়েছে, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ রয়েছে। এবং বৃহস্পতিবার দিন রয়েছে বড় বড় কোম্পানির নাম, যেমন অ্যাপোলো হসপিটাল, লুপিন রয়েছে, গোদরেজ প্রপার্টিজ রয়েছে। আর এই নভেম্বরের 7 তারিখ বা শুক্রবারের যদি কথা বলি, তাহলে হিন্ডালকো ইন্ডাস্ট্রি রয়েছে, তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম রয়েছে, ডিভিস ল্যাব রয়েছে, তারপরে টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড রয়েছে, তারপরে এই পিএফসি রয়েছে। তো এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের রেজাল্ট পেশ করবে এবং এর সঙ্গে সঙ্গে অনেক ছোট কোম্পানিও রয়েছে। তো ইনভেস্টররা মূলত এই কোম্পানিগুলোর যে মার্জিন, তার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর যে ইনকাম এবং ফিউচারের যে আউটলুক, সেগুলোর উপরে কিন্তু নজর রাখবে। আর এরপরে যদি কথা বলি ট্রেড ডিলের ব্যাপার, তো ভারত আমেরিকার ট্রেড ডিল এটা তো এখন টেবিলের ওপরেই পড়ে রয়েছে। নিয়মিত নতুন নতুন খবর আসছে, কিন্তু কোনো ফাইনাল খবর এখনো আসছে না। তো যখনই যেমন ছোটখাটো আপডেট আসছে সেইগুলোকে কভার করে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। তো যদি দেখেন আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলজি, তিনি কিন্তু এটাই বলছেন যে ভারত আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে সেটা একদম ফাইনাল পর্যায়ে চলে
চলে এসেছে। তো এই ট্রেড ডিলের ব্যাপারে বড় বড় যদি কোনো খবর সামনে চলে আসে তাহলে কিন্তু সেটা বাজারের যে সেন্টিমেন্ট সেটাকে প্রভাবিত করতে পারে। তো এটাও বলে রাখি, বর্তমানে এই রাশিয়া থেকে তেল কেনার জন্য এই আমেরিকা ভারতের উপর অতিরিক্ত 25% পেনাল্টি ট্যারিফ বসিয়েছে এবং ভারতের উপর আগে ছিল 25% ট্যারিফ, মানে ভারতে কিন্তু এখন বর্তমানে 50% ট্যারিফ পেমেন্ট করতে হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, ভারতের যে এক্সপোর্ট কোম্পানিগুলো রয়েছে সেইগুলো কিন্তু বড় ক্ষতির মুখে পড়ছে। তো এই ট্রেড ডিল যদি সফল হয় তবে ভারতের উপর এই যে ট্যারিফের বোঝা সেটা কমতে পারে। তো এর মাধ্যমে কি হবে, এক্সপোর্ট রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে যেমন টেক্সটাইল, তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং যে প্রোডাক্ট রয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালস, তারপরে অটো কম্পোনেন্ট, এদের সুবিধা হবে এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে লজিস্টিক কোম্পানি রয়েছে সেইগুলোর জন্য কিন্তু এটা পজিটিভ হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশগুলোর সঙ্গে আমেরিকার যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে সেইগুলোর উপরেও নজর রাখতে হবে। তো যদি দেখেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার প্রেসিডেন্ট জাই জিনপিং এর মধ্যে একটা মিটিং হয়েছে। তো সেই মিটিং এ ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে ভালো আলোচনা হয়েছে, কিন্তু সেই যে ডিল সেটা কিন্তু লিখিত পর্যায়ে হয়নি। তো সেই ব্যাপারে আমেরিকার যিনি এই ট্রেজারি সেক্রেটারি রয়েছে এই বেসেনজি, এনাকে প্রশ্ন করা হয়েছিল যে কবে ডিল হচ্ছে বা কবে লিখিতভাবে এই ডিল কমপ্লিট হবে। তো তিনি এটাই বলেছেন, এই চায়না এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল সেটা পরবর্তী সপ্তাহ, মানে এটা এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। তো এটা উইকেন্ডে বলা হয়েছে, মানে এরকমটা কিন্তু আশা করা হচ্ছে যে এই সপ্তাহতেই চায়না এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল কমপ্লিট হতে পারে। আর যদি এরপর আইপিও মার্কেট নিয়ে কথা বলি, তো এই সপ্তাহে আইপিও যে মার্কেট সেটা কিন্তু খুব বিজি থাকবে। নতুন নতুন অনেক আইপিও বাজারে আসছে এবং তার সঙ্গে সঙ্গে যে আইপিও গুলো ক্লোজ হয়ে গেছে সেইগুলো কিন্তু মার্কেটে লিস্টিং হবে। তো যদি সামনে দেখেন এই যে মেন বোর্ড আইপিও গুলো রয়েছে, এই যে গ্রো কোম্পানির পেরেন্ট কোম্পানি এই বিলিয়ন বেন্স গ্যারেজ ভেঞ্চার্স, এর আইপিও ওপেন হচ্ছে এই 4 তারিখ থেকে। তারপরে এই পাইন ল্যাবস, এর আইপিও ওপেন হচ্ছে 7 তারিখ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু এসিমিও আইপিও কিন্তু থাকছে। এবং এই সপ্তাহে 5খানারও বেশি নতুন কোম্পানি বাজারে কিন্তু লিস্ট হয়ে যাবে। তো সেই আইপিও গুলো যদি ভালো একটা লিস্টিং গেইন দেয় তাহলে কিন্তু সেটা বাজারে লিকুইডিটি বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টরদের যে সেন্টিমেন্ট সেটাও কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে। এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো যদি দেখেন এই সোনার দামে কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকার যে এই ফেডারেল রিজার্ভ রয়েছে তারা কিন্তু বলতে পারছে না যে এই বছরে আর কোনো রেট কাট হবে কি হবে না, মানে এই রেট কাটের ব্যাপারে আর শিওর নয়। এবারে তো একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে। তো এই রেট কাট না হওয়া মানে কি, মানে এই যে ডলার সেটা কিন্তু শক্তিশালী জায়গাতে থাকবে। তো এই ডলার শক্তিশালী হওয়া মানে কিন্তু এই সোনা সেটা দুর্বল হবে, কারণ এই যে গোল্ডের প্রাইস সেটা কিন্তু ইন্টারেস্ট রেটের উল্টো দিকেই চলে। এবং এর সঙ্গে সঙ্গে যদি গোল্ডের প্রাইস দেখি, তো গোল্ড টপ লেভেল থেকে অনেকটা নিচেই পড়েছে। গোল্ডের যে বিভিন্ন ইটিএফ গুলো রয়েছে সেইগুলো কিন্তু টপ লেভেল থেকে 20 থেকে 22% পর্যন্ত ক্র্যাশ করেছে। তো এই গ্লোবাল মার্কেটে এই সোনার দামের যে এফেক্ট সেটা ভারতের বিভিন্ন যে জুয়েলারি কোম্পানিগুলো রয়েছে যেমন টাইটান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানিগুলো রয়েছে তাদের উপর ইম্প্যাক্ট ফেলবে। এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত কিছু কোম্পানির কোয়ার্টার 2 এর রেজাল্ট কিন্তু এই সপ্তাহে সামনে আসছে। এবং এই গোল্ডের দাম যদি কমে যায় তো গোল্ড লোন সেক্টরে যে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর উপরেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আর এরপরে তো দেখতেই পাচ্ছেন নভেম্বর মাস ওপেন হয়ে গেছে। তো এই নভেম্বর মাস ওপেন হয়ে গেছে মানে কি, একটা নতুন মাস ওপেন হলো। তো এই মাসে কি হবে, এর আগের মাসের মানে অক্টোবর মাসের গাড়ির যে বিক্রির ডেটা সেইগুলো কিন্তু সামনে এসে গেছে ইতিমধ্যেই। তো অনেক বড় বড় কোম্পানি টাটা মোটর, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা, তারপরে টিভিএস মোটর, এরা তাদের যে সেলসের ডেটা সেটা সামনে রেখেছে। তো সেই সেলসের ডেটার উপরেও মার্কেট কিন্তু রিয়াকশন দেখাবে। তো যাদের সেলস বেশি হয়েছে তাদের শেয়ারে পজিটিভ ইম্প্যাক্ট করবে এবং যাদের সেলস কম হয়েছে তাদের শেয়ারে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করবে। আর যেহেতু এই অক্টোবর মাসে ফেস্টিভ্যাল সিজনের জন্য এবং জিএসটি রেট কাটের ফলে এই অটো কোম্পানিগুলোর বিক্রি বেশি হয়েছে, সেই কারণে কিন্তু এই যে ডেটাগুলো সেইগুলো একটু বেশি থাকবে। তো এই গাড়ির কোম্পানিগুলোর সেলসের যে ডেটা সেটাও কিন্তু এই সপ্তাহে মার্কেটকে প্রভাবিত করবে। তারপরে যদি কথা বলি বাজেট, তো অনেকেই বলবেন এই বাজেট এটা তো এখন অনেক দেরি রয়েছে, ফেব্রুয়ারি মাসে বাজেট, এই ফেব্রুয়ারির 1 তারিখে বাজেট হয়। তো এখন এই বাজেটের কথা কেন বলছি, তো যদি দেখেন এই বাজেটের যে প্রিপারেশন সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই অক্টোবর 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো এই সময়ে বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন সাজেশন আসে যে এই সেক্টরে বাজেট বাড়িয়ে দেওয়া হোক, ওই সেক্টরে বাজেট কমিয়ে দেওয়া হোক। তো যেই সেক্টরের ব্যাপারে যেরকম রিপোর্ট সামনে আসবে, দেখুন এইগুলো কিন্তু কোনো অফিসিয়াল নিউজ নয়। অফিসিয়াল নিউজ তো এই ফেব্রুয়ারির 1 তারিখেই পাওয়া যাবে যে কোন সেক্টরে কত বাজেট অ্যালোকেট করা হলো। কিন্তু বর্তমানে এরকম গভর্নমেন্টের কাছে অনেক সাজেশন, এই যেমন ধরুন এই ডিফেন্স সেগমেন্টে বাজেট বাড়ানো হোক বা রেলওয়ে সেগমেন্টে এই বাজেট বাড়ানো হোক, তো সেরকম নিউজের ওপর এই সেক্টরগুলো কিন্তু ভালো ওঠাপড়া দেখায়। এবং বিশেষ করে পিএসইউ যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এর ইম্প্যাক্ট দেখা যায়। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইলেকশন সেটাও সামনে চলে এসেছে। তো কোন রাজ্যের ইলেকশন, এই বিহারের যে ইলেকশন সেটা কিন্তু সামনেই চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই 6 তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে এই বিহারের ইলেকশন এবং 11 তারিখে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই বিহারের ইলেকশন নিয়ে কেন কথা বলছি, তো যদি দেখেন এই 2024-এ যখন
লোকসভা ভোট হয়েছিল তখন কিন্তু সরকার করেছিল এনডিএ। যদি দেখেন বিজেপি কিন্তু এই সরকার একা গঠন করতে পারেনি। তো দেখতে পাচ্ছেন বিজেপি সিট পেয়েছিল 240 খানা এবং মোট 543 খানা সিট। তো সেই হিসেবে মেজরিটি সিট লাগে 272 খানা। তো দেখতে পাচ্ছেন বিজেপি যেহেতু 240 খানা সিট পেয়েছিল তাই একাইরা সরকার গঠন করতে পারেনি, কিছু জোট করতে হয়েছিল। তো সেখানে দেখতে পাচ্ছেন বড় বড় কিছু নাম রয়েছে, এই যেমন তেলেগু দেশম, তো এটাই চন্দ্রবাবু নাইডুর পার্টি। এবং তারপরে দেখতে পাচ্ছেন জনতা দল, তো এটা কার পার্টি? এটা কিন্তু বিহারের যে নীতিশ কুমার রয়েছে তার পার্টি। তো এই নীতিশ কুমারের 12খানা সিট ছিল এবং এর সঙ্গে সঙ্গে তেলেগু দেশম এর 16খানা সিট ছিল। মানে এই দুটো বড় বড় পার্টিকে সঙ্গে নিয়ে এনডিএ সরকার কিন্তু এই ক্ষমতায় বসেছিল। তো সেই কারণে বিহারের যে ইলেকশন বা নীতিশ বাবুর রাজ্যের যে ইলেকশন সেটাও ফোকাসে থাকবে, কারণ এই ইলেকশনের ফলাফল যদি নীতিশ কুমারের পক্ষে আসে তাহলে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আরো মজবুত করবে, এবং ধরুন এর বিপক্ষে চলে গেল তাহলে কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা চিন্তার ব্যাপার হবে। আর এরপরে এফআইআই এবং ডিআইআই ডেটা, তো এই এফআইআই এরা তো আবার ভারতীয় মার্কেটের জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন এই গত দুদিনে প্রায় কিন্তু 10,000 কোটি টাকার কাছাকাছি শেয়ার এরা বিক্রি করে দিয়েছে। তো এর আগে একদিন বড় পরিমাণে শেয়ার কিনেছিল 10,000 কোটির কাছাকাছি এক্সপায়ারির জন্য, তারপরে আস্তে আস্তে এরা কিন্তু আবার বিক্রি করতে শুরু করেছে। তো এই এফআইআই রা বিক্রি করতে শুরু করলে মার্কেটকে ধরে রাখতে ডিআইআই কিন্তু খুব শক্তিশালী ভাবে এগিয়ে আসতে হবে, না হলে কিন্তু মার্কেট আরো নিচের দিকে পড়বে। এবং এই যে এফআইআই রা এত বিক্রি করছে তার আরো একটা প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার যে রুপি সেটা কিন্তু ডলারের এগেনস্টে ক্রমাগত দুর্বল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই রুপি এটা তো আবার আস্তে আস্তে এই অল টাইম হাই দিয়ে এগিয়ে চলেছে। আর যেভাবে এগোচ্ছে এটাও কিন্তু মনে হচ্ছে যে এই সপ্তাহে একটা ব্রেকিং নিউজ কিন্তু করতে পারে যে ইন্ডিয়ান রুপি প্রথমবারের জন্য ডলারের এগেনস্টে এই 89 কে ছুঁয়ে ফেললো। তবে যেই নিউজটা কিন্তু মার্কেটের জন্য এবং ইন্ডিয়ার ইকোনমির জন্য খুবই খারাপ ব্যাপার হবে। আর এরপরে ক্রুড অয়েল, তো যদি ক্রুড অয়েলের কথা বলি তো এই ডব্লিউটিআই ক্রুড এটা এখন এই 61 নিচে রয়েছে এবং এই ব্রেন্ট ক্রুড এটা রয়েছে এই 65 কাছাকাছি। তো এই ক্রুড অয়েলের দিক থেকে সেরকম কোনো চিন্তার ব্যাপার এই মুহূর্তে কিন্তু নেই। আর এরপরে অনেকেই প্রশ্ন করবেন আমেরিকাতে যে শাটডাউন চলছে সেটা কি কেন বন্ধ হয়েছে, মানে আমেরিকান সরকারের বিভিন্ন যে কাজকর্ম সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো এটাই বলে রাখি এই যে শাটডাউন সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। তো দেখতে পাচ্ছেন এই যে শাটডাউন সেটা আজকে নেই 31 দিনে পড়লো এবং এর জন্য আমেরিকার প্রায় $7 বিলিয়ন ক্ষতিও হয়েছে এবং এটা আমেরিকান যে জিডিপি তার উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তো এরপরে যখন আমেরিকার জিডিপির ডেটা সামনে আসবে তখন কিন্তু এটাই বোঝা যাবে যে আমেরিকার জিডিপির ওপর এই শাটডাউনের কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। এরপর যদি বিটকয়েনের কথা বলি তো বিটকয়েন সামান্য বেড়ে $1,10,434 উপরে ট্রেড করছে। আর ইথেরিয়াম এটা কিরকম পারফর্ম করছে, তো এক একটা ইথেরিয়াম এই মুহূর্তে প্রায় $4,000 কাছাকাছি রয়েছে। আর ভিডিও শেষে যদি অপশন চেনের কথা বলি তো আমরা এই 26,000 এই লেভেলের উপরে ক্লোজিং দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন অনেকটা নিচেই নেমে এসেছি। তো সেই কারণে বুলেদের একটাই উদ্দেশ্য থাকবে এই 26,000 এই লেভেলটাকে ভেঙে উপরে উঠে যাওয়া। তবে এটা কিন্তু খুব সহজে হবে না, এর জন্য বাজারে সলিড কোনো কারণের কিন্তু প্রয়োজন। দেখুন বাজার পড়তে খুব বড় খবরের কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু বাজার বাড়ার সময় বড় বড় খবরের কিন্তু প্রয়োজন হয়। তো যদি বড় বড় পজিটিভ খবর সামনে আসে তাহলে বাজার হয়তো এই 26,000 এই লেভেলটাকে ভেঙে উপরে উঠতে পারে এবং তারপর অল টাইম হাই লাগাতে পারে। এবং উল্টো দিকে বিয়াররা তারা তো মার্কেটকে ভেঙে এই 25,500 নিচে নামাবার চেষ্টা করবে। তো এবার সামনের সপ্তাহেই দেখা যাক যে বাজার কিরকম পারফর্ম করে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।